জুলাই গণ অভ্যুত্থানের এই দিনে নিহত হন 148 জন। যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানী। 13 দিন মোবাইল ইন্টারনেট বন্ধ রাখে ফ্যাসিস্ট সরকার। হাইকোর্টে বিচারপতি নিয়োগে নতুন দিগন্তের সূচনা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নেওয়া হলো মৌখিক পরীক্ষা। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। 3 বছরের জন্য সমঝোতা স্মারক সই। এবং শরীয়তপুরে পদ্মার ভাঙনে বিলীন বসতবাড়ি, মসজিদ সহ নানা স্থাপনা। আতঙ্কে দিন কাটছে মানুষের। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। আর শুরুতেই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। আজ ভয়াল 19 জুলাই। গেল বছর গণঅভ্যুত্থানের শুধু এই দিনে নিহত হন 148 জন। এর মধ্যে 54 জনকে মাথায় বা গলায় গুলি করা হয়েছিল। অধিকাংশেরই বয়স 40 বছরের মধ্যে। হতাহতের মাত্রা এত বেশি ছিল যে সেদিন ঢাকার অনেক হাসপাতালে গজ ব্যান্ডেজও ফুরিয়ে যায়। যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানী। পরবর্তীতে ব্লাড শেড ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনটি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট ITJP এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট TGI। তারা হাসিনা সরকার পতনের কয়েকদিন পর থেকে প্রমাণ সংগ্রহ করতে মাঠে নামে এবং পরিবারগুলো ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেয়। প্রতিবেদনে উঠে আসে যাত্রাবাড়ীতে পুলিশ 19 জুলাই বিপুল সংখ্যক তরুণ আন্দোলনকারীদের ঠান্ডা মাথায় হত্যা করে। বৈষম্য বিরোধী আন্দোলনে 17 জুলাই দিবাগত রাত থেকে টানা 13 দিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখে ফ্যাসিস্ট সরকার। আন্দোলন দমাতে সরকারের এমন কর্মকাণ্ডকে তথ্য সন্ত্রাস আখ্যা দিয়েছেন প্রযুক্তিবিদরা। এতে আইটি খাতে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে জানান বেসিসের সাবেক সভাপতি আলমাস কবির। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ নিয়ে সুরাইয়া মুন্নির 2 পর্ব প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। একদিকে ছাত্র জনতার উপরে পুলিশের বুলেট, অন্যদিকে সরকারের কূটকৌশল, যার অন্যতম পেরেক ছিল ইন্টারনেট বন্ধ করা। মহাখালীর ডাটা সেন্টার পরিদর্শনের লোক দেখানোর নাটকও ছিল হাস্যকর। যেই এলাকাতে বেশি প্রয়োজন তারপরে আমরা প্রাধান্য দিচ্ছি প্রযুক্তি শিল্প। 2024-এর 17 জুলাই দিবাগত রাতে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট সেবা, যা চলে টানা 13 দিন। ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ থাকে 8 আর সামাজিক যোগাযোগ মাধ্যম 15 দিন। এতে অন্য সবার মতো দুর্ভোগের সীমা ছিল না শিক্ষার্থীদের। তারা আসলে সুস্থ আছে কিনা এই নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল। আমরা জানতে পারছিলাম না কি হচ্ছে। আমি কয়েকদিন দেখতে পারছিলাম না যে কি ঘটছে ওই সময়টাতে। ইন্টারনেট বন্ধে স্থবিরতা নেমে আসে তথ্য প্রযুক্তি খাতে। ব্যাংক ও মোবাইল ব্যাংকিং লেনদেন বন্ধ, ফ্রিল্যান্সারদের কাজ থমকে যাওয়া, বিদ্যুৎ গ্যাস সহ সেবা খাতে বিড়ম্বনা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যাহত সহ পোশাক শিল্পে ব্যাপক ক্ষতি হয়। চ্যালেঞ্জে পড়ে আন্দোলনও। ডিরেক্টলি কল দিয়ে বা তাদের মেসেজের মাধ্যমে আমাদের জানতে হয়েছিল, যেগুলো আমাদের ইমিডিয়েটলি জানার প্রয়োজন ছিল, এগুলো পেতে অসুবিধা হয়েছে। প্রযুক্তিবিদ আলমাস কবির বলেন, ইন্টারনেট বন্ধ করে দেয়ায় গভীর সংকটে পড়ে দেশের অর্থনীতি। শুধু ই-কমার্স খাতেই ক্ষতির পরিমাণ 1750 কোটি টাকা। সফটওয়্যার রপ্তানিতে এর পরিমাণ 500 কোটি। সব মিলিয়ে ক্ষতি 14,395 কোটি টাকা। এটা বলার কোনো ভাষা নাই যে এই এটা একটা আমি বলবো যে একটা স্টুপিডিটি হয়েছে যে তারা মনে করেছিল যে এইটা বন্ধ করে আন্দোলন দমাতে পারবে। সেটা তো দমাতে তো পারেইনি, বরং এরকম একটা ইন্ডাস্ট্রিকে একটা বিশাল সংকটের মুখে ফেলে দিয়েছে। শুধুমাত্র যদি আমি আমার BPO ইন্ডাস্ট্রি বলি, সেখানেই শুধুমাত্র মিনিমাম $300 মিলিয়ন ক্ষতি হয়েছে মিনিমাম। এটা হয়তো আরো বেশি, এটা হয়তো 500-600 মিলিয়নও হতে পারে। আর যদি আমি ডিজিটাল কমার্স বা ই-কমার্স ধরি, তাহলে তো এটা আমার মনে হয় প্রায় অলমোস্ট $1 বিলিয়নের কাছাকাছি হবে। জীবিকা টিকিয়ে রাখতে অনেক ফ্রিল্যান্সার ও আইটি প্রতিষ্ঠান চোখ ফেরায় ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে। অনেক কোম্পানি তাদের টিম নিয়ে 20 জন, 25 জন, 30 জনের টিম নিয়ে
কেউ নেপালে গেছে, কেউ ব্যাংককে গেছে, কেউ ইন্ডিয়াতেও গেছে, এরকম সেখানে গিয়ে এয়ারপোর্টে বসেই তারা কাজ শুরু করে দিয়েছে, মানে নামার সাথে সাথে, কারণ বিকজ কাজগুলো এত ক্রিটিক্যাল ছিল, মিশন ক্রিটিক্যাল ছিল, কন্টিনিউটির এত প্রয়োজন ছিল। ইন্টারনেট বন্ধে সে ক্ষত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলে জানান বেসিসের সাবেক সভাপতি। আপনারা দেখছিলেন ডিজিটাল অন্ধকারের 1 বছর। এই ডিজিটাল অন্ধকারের 15 দিনে যে পরিমাণ অন্ধকার সৃষ্টি হয়েছিল, এই ক্ষত বাংলাদেশের মানুষ আজও পূরণ করতে পারেনি। এই ক্ষত আর যেন ফিরে না আসে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভাইবা নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হলো বিচারক নিয়োগের ক্ষেত্রে। শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিয়োগের জন্য নির্বাচিত 53 জন আইনজীবী। পরীক্ষক ছিলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। এবারই প্রথম বিচারপতি নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহ্বান করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে জমা পড়ে 300-র বেশি আবেদন। এর আগে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ ছিল রাজনৈতিক প্রভাব এবং সুপারিশ নির্ভর। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে। 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জাতিসংঘের পক্ষে সমঝোতা স্মারকে সই করেছেন। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়েছে, গত বছরের আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের যুক্ততা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে সহিংসতার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত আটক করা হয়েছে 164 জনকে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে জেলার নদী পথে বিশেষ টহল পরিচালনা করছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা দিন রাত টহল চালিয়ে যাচ্ছেন। সন্দেহভাজন নৌযানসমূহে তল্লাশি, যাত্রী পরিচয় যাচাই এবং গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। শরীয়তপুরে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে বসতবাড়ি, দোকান, মসজিদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। নদী তীরবর্তী মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি নদী তীরের মানুষের। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছে বলছে প্রশাসন। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শরীয়তপুরে পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। জাজিরার নওডোবার মাঝিকান্দি, কুণ্ডের চর, বড়কান্দি, মর্নাসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভাঙনে বিলীন হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষ মানবেতর জীবনযাপন করছে। জাজিরার নওডোবার মাঝিকান্দি সহ বিভিন্ন এলাকায় 10 দিনে ভাঙন তীব্র আকার ধারণ করায় স্থানীয়রা তাদের ঘরবাড়ি ও দোকানপাট অন্যত্র সরিয়ে নিচ্ছে। নড়িয়া, ভেদরগঞ্জ, গোসাইরহাট উপজেলার মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। নদীতে আসলে বহু দূরে, এখানে এটা খালের মতন আসলো। এই খালের মধ্যে ওই উদান দিয়ে মনে করেন যে বান্ডা আসলো, ওই বান্ডা ছাড়িয়ে দেওয়া আমাকে জায়গাটা সড়ক বেরিয়েছে। বালি কাঠনের কারণে এই জায়গাটা বাঁধছিল, বালি না কাটলে জায়গাটা সরা আসছিল। জায়গা যখন যাচ্ছি ওই কাপড় নালাই নিয়ে জায়গা ভেঙেছে, এই গরিব দুঃখের দিকে চাইয়া যদি সরকার যদি কিছু করে দিত তাহলে মনে করেন মাথা গোজার জায়গা হইতো। আমাদের শুধু একমাত্র স্থায়ী একটা বাঁধ, এই দেশের মানুষের একটাই চাওয়া। ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন সর্বদা আছে, আর ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলানো অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই পর্যন্ত জিও ব্যাগ ফেলা হয়েছে 20,000-এরও বেশি, আর এটা অব্যাহত আছে, ফেলা হবে যতক্ষণ পর্যন্ত না এটা সাস্টেনেবল একটা পর্যায়ে আসছে। আর আমি কথা বলেছিলাম আমাদের এক্সিএন পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তো উনি আমাকে ইনফর্ম করেছেন যে প্রায় 2 কিলোমিটার স্থায়ী রিভার ব্যাংক প্রোটেকশন ওয়ার্ক কাজ হবে। ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি নদী তীরের মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এবার জানবো নিত্যপণ্যের বাজারের খবর।
চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামে আজকের বাজার দর কেমন দেখছেন আমাদের জানান। বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছি, আসলে যে টানা বৃষ্টির কারণে সবজি, মাছ এবং মাংসের দাম কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা বেড়েছে। আমি কয়েকটি সবজি যদি আপনাকে একটু দেখাই এবং দামের কথা যদি বলি, এই টমেটো বিক্রি করা হচ্ছে আপনার 140 টাকা করে, আর বেগুন বিক্রি করা হচ্ছে 100 টাকা করে, এই ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 60 টাকা, এই বরবটি বিক্রি করা হচ্ছে এই 80 টাকা, শসা বিক্রি করা হচ্ছে 70 টাকা, তিতকলা দেখতে পাচ্ছি তিতকলা বিক্রি করা হচ্ছে আপনার 100 টাকা করে, আর পটল বিক্রি করা হচ্ছে 60 টাকা, কাঁচা পেঁপে রয়েছে, কাঁচা পেঁপে বিক্রি করা হচ্ছে 60 টাকা করে। তো অন্যদিকে আসলে মাছের বাজার, যেহেতু এই টানা বৃষ্টির কারণে মাছের বাজারের যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছে আসলে মাছের যে সরবরাহ কম থাকার কারণে মাছের দাম কিন্তু কেজিতে 30 থেকে 50 টাকা বেড়েছে, এবং বাজারে ক্রেতা অনুযায়ী কিন্তু মাছ নেই, তারা ব্যবসায়ীরা বলছেন, সেই কারণে মাছের দাম বেড়েছে। অন্যদিকে যদি মাংসের কথা বলি, গত সপ্তাহে আমরা দেখেছি ব্রয়লার মুরগি বিক্রি করা হয়েছিল 160 টাকা করে, আজকের বাজারে বিক্রি করা হচ্ছে আপনার 180 টাকা করে, আর সোনালী মুরগি বিক্রি করা হয়েছিল গত সপ্তাহে এই 300 টাকা করে কেজি, আর আজকের বাজারে 350 টাকা করে বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন আসলে যে সরবরাহ কম থাকার কারণে মুরগির দাম বেড়েছে। আমরা অন্যদিকে যদি এই গরুর মাংসের কথা বলি, গরুর মাংস বিক্রি করা হচ্ছে 900 থেকে 950 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, আর ডিমের দাম কিন্তু কম রয়েছে। ডিম গত সপ্তাহের দামে বিক্রি করা হচ্ছে 120 টাকা করে ডজন বিক্রি করা হচ্ছে। এখানকার যারা ক্রেতা রয়েছে তারা বলছে আসলে যে টানা বৃষ্টির পরে বাজারের যে দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে, কিন্তু সাধারণ মানুষের আয় তেমন বাড়েনি। তো আসলে নিত্য পণ্যের বাজারে ক্রেতাদের যে হিমশিম খেতে হচ্ছে সেটি বাজার ঘুরে আমরা দেখেছি। তো চট্টগ্রামের কাজীডেরি বাজার থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। লিজা। জি সুমন, আপনাকে ধন্যবাদ। বরিশাল বাকেরগঞ্জ পৌর শহরে নেই ময়লা ফেলার ডাম্পিং ব্যবস্থা। এ কারণে ময়লা আবর্জনা স্তূপ করে রাখা হয় শহর জুড়ে। এতে ভোগান্তির পাশাপাশি মশার উপদ্রব বেড়ে ডেঙ্গু আতঙ্ক তৈরি হয়েছে। তবে নিয়মিত ময়লা পরিষ্কার করা হয় বলে দাবি কর্তৃপক্ষের। MA সাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের রাস্তায়, ডোবা, নালা, খালে ময়লা আবর্জনা ফেলে স্তূপ করা হয়। কোথাও কোথাও পৌর কর্তৃপক্ষ প্লাস্টিকের ড্রাম রাখলেও তা নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে পাশ দিয়ে হাঁটা যায় না। সামান্য বৃষ্টি হলেই ময়লা আবর্জনা পানিতে ভাসতে থাকে, তাতে ঘটছে ডেঙ্গু মশার বিস্তার। নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকার কারণে সেখানে ময়লা ফেলা হয় উন্মুক্ত একটি জায়গায়, যা একেবারে সড়কের পাশে। তাই ময়লা আবর্জনা পরে পচা দুর্গন্ধ ছড়ায়, এটা খুবই বিব্রতকর। অনেক ক্ষতি হইতেছে এবং রাস্তা দিয়ে অনেক জায়গায় অনেক রাস্তা দিয়ে হাঁটাও যায় না এই ময়লার গন্ধের কারণে। ময়লা আবর্জনা দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসীর রয়েছে বিস্তর অভিযোগ। নিয়মিত পৌরকর পরিশোধ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আমরা বলি তাহলে তারা কয় এই নিতেছি, এই গাড়ি আনতেছি, এরকম করে সময় ক্ষেপণ করেন। পৌরসভা কর্তৃপক্ষ অনেক দিন যাবৎ করতেছে না, এতে আমাদের ডেঙ্গুর সমস্যা, বাচ্চাদের স্বাস্থ্যের সমস্যা, পরিবেশ নষ্ট হচ্ছে। পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাতে চাই যাতে করে অনতি বিলম্বে এই ময়লাটি একটি নির্দিষ্ট স্থানে ফেলানোর ব্যবস্থা করা হয়। যদিও পৌরসভার নির্বাহী কর্মকর্তা জানালেন প্রতিদিন সকালে নিয়মিত কারবেস্টার দিয়ে ময়লা পরিষ্কার করা হয়, শতভাগ পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে। এটা 24 ঘন্টা ময়লা আবর্জনা পরিষ্কার করা সার্ভিস আমাদের এখানে বিদ্যমান নেই। সে কারণে ময়লা থাকলে সেই ময়লাটা পরবর্তী দিন সকালে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে থাকে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শতভাগ চেষ্টা চালানো হচ্ছে। সেই সাথে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাকেও উন্নত করা হচ্ছে। পৌরসভাকে ক্লিন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি এক্সট্রা আমরা পরিচ্ছন্নতা কর্মীও নিয়োগ করেছি। আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে। পাশাপাশি আমরা জলাবদ্ধতা নিরসনে আমরা ড্রেনেজ
ড্রেনেজ ভালো করার জন্য কাজ করছি। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত বাকেরগঞ্জ পৌরসভায় প্রায় 2 লক্ষাধিক মানুষের বসবাস। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। রাঙামাটির লংগদুতে ঝুঁকিপূর্ণ গাউসপুর সেতু দিয়ে যাতায়াত করে 3 ইউনিয়নের মানুষ। 8 বছর ধরে জরাজীর্ণ সেতুটি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। নির্বাহী প্রকৌশলী জানালেন, সেতু নির্মাণের কাজ এ বছরই শুরু হবে। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। রাঙামাটির লংদুতে জরাজীর্ণ গাউসপুর সেতু দিয়ে আশেপাশের 3 ইউনিয়নের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতুটি বগাজস্তর, গুলশাখালী ও ভাসান্নাদম ইউনিয়নগুলোর সাথে লংদু যোগাযোগের একমাত্র মাধ্যম। সেতুর রেলিং ও পিলারের নিচে মাটি সরে যাওয়ায় যে কোনো সময় সেতুটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, সেতু পারাপারে তাদের দুর্ঘটনার শিকার হতে হয়। এছাড়া উৎপাদিত পণ্য পরিবহনে লোকসানের সম্মুখীন হচ্ছেন স্থানীয় চাষিরা। প্রায় 8 বছর ধরে এই অবস্থায় পড়ে আসছে। এখন পর্যন্ত এটার কেউ সংস্কার কাজ বা পুনর্নির্মাণ কাজ কেউ করে নাই। মোটরসাইকেল ড্রাইভিং এ দুর্ঘটনার শিকার হয়। আমি নিজেও একজন ভুক্তভোগী। মনে হয় যে অনেক সময় ভেঙে যাবে ব্রিজটা, নিচের পিলার ড্যামেজ হয়ে গেছে, যে এরকম ভয় নিয়ে এই রুট দিয়ে চলাচল করতেছি। ব্রিজটা চলা মানুষের যাতায়াতে ঝুঁকিপূর্ণ, কোন সময় কি দুর্ঘটনা হয় বলা মুশকিল। এই ব্রিজটা খুবই তাড়াতাড়ি সংস্কার দরকার, আর না হয় দেখা যায় হঠাৎ করে ব্রিজটা ভাঙা পড়তে পারে। অলরেডি অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। সয়েল টেস্টের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই সেতু নির্মাণের কাজ শুরু হবে জানালেন নির্বাহী প্রকৌশলী। এটা আমাদের টপোগ্রাফিক সার্ভে এবং সয়েল টেস্ট কমপ্লিট করে আমরা সদর দপ্তরে পাঠিয়েছি আমাদের ডিজাইন ইউনিটে। আমরা আজকে ডিজাইনটা পেয়েছি। এই ডিজাইনটা এখন বেটিং করে আমরা আবার পাঠালে চূড়ান্ত ড্রয়িংটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা প্রাক্কলন করে অনুমোদন নিয়ে টেন্ডার করে সবকিছু মিলে 2-3 মাস সময়ের মধ্যে আমরা বাস্তবায়নে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। নিরাপদ যাতায়াতে দ্রুত সেতু নির্মাণ প্রক্রিয়া শুরুর দাবি স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে কমপক্ষে 41 জন, আহত হয়েছে শতাধিক। শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 21 মাসেরও বেশি সময় ধরে চলা লাগাতার হামলায় প্রাণহানির সংখ্যা প্রায় 58,700। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সব জিম্মিদের মুক্তি দিতে রাজি হলেও যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। ইসরায়েলের বিরুদ্ধে অনমনীয়তার অভিযোগ তুলে তিনি বলেন, এবার যদি যুদ্ধবিরতির চুক্তি না হয় তাহলে ভবিষ্যতে হামাস আর কোনো অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি মেনে নেবে না। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যা 7টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে বিকেল 3টায় ভুটানকে মোকাবেলা করতে নামবে নেপাল। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে সবার উপরে বাংলাদেশ এবং এরপরেই রয়েছে নেপাল। তাই শিরোপা পাওয়ার যুদ্ধটা এখন হয়ে উঠেছে 2 দলের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন মুদাসির আলী। 2025 সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী প্রতিটি দলই এ পর্যন্ত 4টি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে সবকটিতে জিতে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্বাগতিক বাংলাদেশ। 1 হার ও 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে এরপরেই অবস্থান করছে নেপাল। আসরের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়টাও তাই এখন 2 দলের মধ্যেই। আফিদা খন্দকারদের বাকি রয়েছে আর মাত্র 2টি ম্যাচ, শ্রীলঙ্কা এবং এরপর নেপাল। এদিকে নেপালের পরবর্তী ম্যাচ রয়েছে ভুটানের বিপক্ষে বসুন্ধরার মাঠে। শনিবার যদি ভুটানের কাছে হেরে যায় নেপাল এবং এরপর যদি দ্বিতীয়বারের মতো লঙ্কানদের হারায় লাল সবুজের যুবা নারীরা, তাহলে 15 পয়েন্ট নিয়ে 1 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে পরবর্তীতে নেপালের কাছে হেরে গেলেও চ্যাম্পিয়ন বাংলাদেশই থাকবে, কারণ নেপালিদের পয়েন্ট 9 থেকে বেড়ে হবে 12। তবে যদি লঙ্কানদের বিপক্ষে জয়ের আগে ভুটান বধে সফল হয় নেপালিরা, তাহলে 21 জুলাই সবশেষ ম্যাচটাই হবে আসরের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ। আবার শনিবার যদি নেপাল জিতে যায় আর বাংলাদেশ হেরে যায়, তাহলে 2 দলের সমান পয়েন্ট হবে। তখন সেই 21 তারিখটাই হবে ফাইনাল। কিন্তু যদি বাংলাদেশ ব্যাক টু ব্যাক হেরে যায় আর নেপাল যদি জিতে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে নেপাল।
এদিকে যদি নেপাল ও বাংলাদেশ দু দলই নিজেদের সবশেষ 2 ম্যাচ ড্র করে তাতেও চ্যাম্পিয়ন হবে আফিদা খন্দকাররাই। সাফের বয়স ভিত্তিক প্রতিযোগিতায় এ পর্যন্ত সব মিলিয়ে সবচেয়ে বেশি 4 বার শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার জিতলে হবে 5 বারের রেকর্ড, আর নেপাল জিতলে তা হবে তাদের প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বাদ। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতেই প্রথম আলো শিরোনাম করেছে, জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হচ্ছে ঢাকায়, 13,000-এর বেশি মানুষ আহত। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর, কারফিউ জারি 9 দফা ঘোষণা। দৈনিক ইত্তেফাক, আমরা ডিজিটাল স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিচ্ছি, ডক্টর ইউনূস। 8 বিভাগের জরিপ, অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বাড়িয়ে তুলছে স্বাস্থ্য সংকট। গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও 1 জনের মৃত্যু। সমকাল, গোপালগঞ্জে 3টি মামলায় আসামি 2600, গ্রেপ্তার 167। আতঙ্ক অস্বস্তির অবসান চায় সাধারণ মানুষ। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর খোলার চুক্তি সই। বাংলাদেশ প্রতিদিন, বিএনপিতে শুদ্ধি অভিযান, ছাড় পাবেন না কেন্দ্রীয় নেতারাও, মবতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। পরিকল্পিতভাবে অশান্ত করা হচ্ছে দেশ। গোপালগঞ্জ জোড়ে গ্রেপ্তার আতঙ্ক। এরপর দৈনিক যুগান্তর, আওয়ামী সরকারের 15.5 বছর, রিজার্ভ বৃদ্ধি ছিল ফাঁকা বুলি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের আসন বন্টন নয়। পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। গোপালগঞ্জে 3 মামলায় আসামি 2500। দর্শক, সর্বশেষ দ্য ডেইলি স্টারের শিরোনাম, অ্যাট্রোসিটিস ডিউরিং জুলাই আপরাইজিং অফ প্যালেটস অ্যান্ড লস্ট আইসাইট। Government to cut power subsidies under 3-year IMF-backed plan. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। সেই সাথে শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানের এই দিনে নিহত হন 148 জন। যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানী। 13 দিন মোবাইল ইন্টারনেট বন্ধ রাখে ফ্যাসিস্ট সরকার। হাইকোর্টে বিচারপতি নিয়োগে নতুন দিগন্তের সূচনা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নেওয়া হলো মৌখিক পরীক্ষা। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। 3 বছরের জন্য সমঝোতা স্মারক সই। এবং শরীয়তপুরে পদ্মার ভাঙনে বিলীন বসতবাড়ি, মসজিদ সহ নানা স্থাপনা। আতঙ্কে দিন কাটছে মানুষের, স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।